হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনবে তিনটি ঘটনা। প্রথম ঘটনাটা একটা ট্রেনকে কেন্দ্র করে, দ্বিতীয় ঘটনাটা একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে, একটা বন্ধুর ভালোবাসাকে কেন্দ্র করে, আর তৃতীয়টা একটা সুইসাইডকে কেন্দ্র করে। আজকের তিনটি ঘটনাই একদম অন্য রকম হতে চলেছে। তিনটি ঘটনাই একদম তিন রকম। তিনটি ঘটনায় শুনে তোমাদের সেই পুরনো ভৌতিক কথার এপিসোডগুলোর কথা মনে পড়বে। তো আর দেরি করো না, বারবার বলছি চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুজে নাও। হেডফোন না গুজলে তোমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবে না। তো আর কথা না বাড়িয়ে এবার আমরা পাড়ি দিচ্ছি ভূতের রাজ্যে। নমস্কার দাদা, আমার নাম তন্ময়। আমাদের এই পরিবারে আগেও আমার ওই বাইকের ঘটনাটা শেয়ার করা হয়েছে, তাই আর নতুন করে পরিচয় দিয়ে সময় নষ্ট করছি না। দাদা, আমার এই ঘটনাটা আপনার শীতল কণ্ঠে শুনে আমি সত্যিই খুব খুশি হয়েছি। তাই আজ আবারও একটা নতুন ঘটনা লিখতে বসলাম। আপনার সকল এপিসোড আমার ঘুমের ওষুধের চাইতে কম কিছু নয়, আর আমাদের সকলকে ঘুমের ওষুধ সাপ্লাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আর বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসছি। ঘটনাটা গত বছর দুর্গাপুজোর অষ্টমীর দিনকার ঘটনা। আমার বাসস্থান শিমুরালী, নদিয়া। আমি এবং আমার কিছু স্কুলের বন্ধুরা মিলে গত বছর প্ল্যান করি যে সপ্তমীর দিন কয়েকজন দল বেঁধে সন্ধে থেকে রাত্রি পর্যন্ত ঠাকুর দেখব। আমরা ছিলাম 5 জন: দেবু, অর্কজিৎ, সুজন, প্রিয়াংশু আর আমি। এই 5 জনের মধ্যে আমি, সুজন এবং প্রিয়াংশু শিমুরালীর বাসিন্দা। দাদা, এখানে বলে রাখি যে আমরা প্ল্যান করেছিলাম চাকদহ, পালপাড়া, শিমুরালীর সব ঠাকুর দেখব। তো দেখতে দেখতে চলে এলো সপ্তমীর দিন। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমি, সুজন ও প্রিয়াংশু বিকেল 5টায় আমাদের স্টেশনে এসে দেখা করি। তারপর রানাঘাট লোকালে চাপি চাকদহ স্টেশনের উদ্দেশ্যে। 5 থেকে 6 মিনিট পর ট্রেন এসে থামে চাকদহ স্টেশনে। আমরা 3 জন ট্রেন থেকে নেমে সোজা সাইকেল গ্যারেজে গিয়ে 4টে সাইকেল ভাড়া করে বেরিয়ে পড়ি বাকি 2 জনকে পিক আপ করার জন্য। সব করে আমরা প্রথমে চাকদহর সব ঠাকুর দেখে নিই। তারপর পালপাড়ার উদ্দেশ্যে রওনা দিতে দিতে রাত মোটামুটি 8:30টার মতো বেজে গিয়েছিল। ওই 5 জন বন্ধু থাকলে যা হয় আর কি, কেউ এই দিকে যাচ্ছে তো কেউ ওই দিকে যাচ্ছে, কেউ হয়তো এটা কিনছে, কেউ হয়তো আবার ওইটা কিনছে। এগুলোতে অনেকটাই সময় নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক করে সবাই মিলে আবার একসাথে সাইকেলে চেপে আমরা পালপাড়ার 2 থেকে 3টে ঠাকুরের দর্শন করতে পেরেছিলাম। তারপর ওখানকার ছাত্র মিলনীর মাঠে গিয়ে মেলায় সবাই খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা করে আলাদাই দিনটা যাচ্ছিল। তখন আমাদের মধ্যে কারোর মাথায় ছিল না যেদিক ওদিক করতে করতে কখন রাত 10টা বেজে গেছে। ওদিকে আমি আমার মাকে বলে দিয়েছিলাম যে রাত 9টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। সেদিন আমরা অনেক এনজয় করি, হাসি ঠাট্টা করি এবং সবশেষে গল্পের আসর করি মাঠের একটি নিলিবিলি জায়গায়। গল্প শেষ করে আমি সবাইকে বলি, পারলে তোরা সবাই কাঁথা কম্বল নিয়ে বাড়ি থেকে এখানে আয়, তারপর বিছানা করে ঘুমিয়ে শান্তিতে গল্প করব। গর্ধবের দল যত। কটা বাজে কারোর মনে আছে? আমার কথা শুনে সুজন ঘড়ির দিকে তাকাতেই বলে ওঠে, হ্যাঁ রে তনু, ঠিকই তো বলেছিস, রাত তো অনেক হলো, বাড়ি যাবি না সবাই? এই চল 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 চল। তখন বাকিরাও সম্মতি দিয়ে বলল যে হ্যাঁ, এখন বাড়ির দিকে যাওয়া উচিত, এমনিতেই সবার জন্য লেট হয়ে গেছে, ওপর থেকে মা আবার বকবে। তো আমরা সবাই আর সময় নষ্ট না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। যেতে যেতে দেবু আর অর্ক ওদের বাড়ি নেমে যায়, কারণ আগেই বলেছিলাম ওরা চাকদহতেই থাকে। তো যাই হোক, আমরা তারপর বাকি 3 জন মিলে গ্যারেজে সাইকেল জমা করে হাঁটতে থাকি স্টেশনের উদ্দেশ্যে। মোটামুটি 10 মিনিটের রাস্তা হবে। দাদা, বিশ্বাস করুন, তখনও আমি আন্দাজ করতে পারিনি যে আমরা আজ কি বিপদের মুখোমুখি হতে চলেছি। গ্যারেজ থেকে স্টেশনের রাস্তাটা পুরোই অন্ধকার,
কোনো রকম স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই। আমার একটু ভয় ভয় লাগছিল, কিন্তু সেটা আর ওদেরকে বলিনি, কারণ বললে আমাকে নিয়ে মজা ওড়াবে। আমরা তিনজন বেশ ভালোই গল্প করতে করতে এসে পৌঁছাই স্টেশনের ওপরে। স্টেশনে আসা মাত্রই সুজান ফোনটা বার করে কখন কি ট্রেন আছে দেখতে থাকে এবং আমাদের বলে যে ভাই, এখন তো আর ট্রেন নেই, রাত 11টা অলরেডি বাজে, লাস্ট একটা ট্রেন এক্ষুনি ঢুকবে। ওর কথা শুনে আমরা দুজন ভাবি যে ট্রেনটা ছাড়া যাবে না কোনো মতেই, না হলে আজ বাড়ি ফিরে যাওয়া যাবে না। এইসব কথা বলতে বলতেই পেছন থেকে একটা মাঝবয়সী অপরিচিত মহিলা আমাদের দিকে চেয়ে বলেন, এই ছোকরাগুলো, ওই গাড়িতে উঠিস না, না উঠিস না, অকালে মরবি, অকালে। এইসব কথা শুনে প্রিয়াংশুর মাথাটা গরম হয়ে যাচ্ছিল। ও মহিলাটিকে কিছু বলতে যাবে, এমন সময় আমি ওকে থামিয়ে দিয়ে বলি, হ্যাঁ ছাড় না ভাই, পাগল টাগল হবে হয়তো, কেন অপরিচিত মানুষের সাথে ঝগড়া করতে যাচ্ছিস, তা আবার এই রাতের বেলায়। তারপর মহিলাটি একা একাই স্টেশনের পেছন দিকে চলে যেতে লাগলো। আমার মনে আছে যাওয়ার আগে আমাদের দিকে একবার তাকিয়ে কেমন যেন একটা অদ্ভুতভাবে এসেছিল। এ ঘটনা ঘটার 5 মিনিট পর ট্রেনও চলে আসলো যথাসময়ে। এখানে একটু বলে রাখি যে আমি ট্রেনে চড়া বা ট্রেন দেখা ছোটবেলার থেকেই খুবই ভালোবাসতাম। ট্রেন যখন এসে দাঁড়ালো তখন আমরা তিনজন উঠে পড়লাম ট্রেনের 4 নাম্বার কামরায়। ট্রেনটা তখনও ছাড়েনি। আমার তখন যে কি মনে হলো যে আমি তখন ট্রেন থেকে নেমে গিয়ে দেখলাম যে সিগন্যাল নেই, তাই গাড়ি ছাড়ছে না। তখন আমি পায়চারি করতে করতে গিয়ে পৌঁছাই ট্রেনের সামনের ইঞ্জিনের রুমে। গিয়ে দেখি ওইখানে ড্রাইভার বসে আছেন দরজা খুলে। আমি ইঞ্জিনের ভেতরে উঁকি মেরে দেখতে থাকি। এমন সময় সেই ভদ্রলোক আমাকে বলে ওঠেন, কিরে, কি দেখছিস? আমি বলি যে কিছু না, এই এমনি দেখছিলাম আর কি। তখনও সিগন্যাল রেড ছিল। আমি ওনাকে বললাম, আচ্ছা কাকু, আমি শিমুরালি স্টেশনে নামবো, আপনার কেবিনে তো কেউ নেই, আমি কি আপনার সাথে কেবিনে যাত্রা করতে পারি? আশ্চর্যভাবে ভদ্রলোক একটা মুচকি হেসে বললেন, আয়, চলে আয়। তখন আমি তাড়াতাড়ি করে 4 নাম্বার কম্পার্টমেন্টে গিয়ে প্রিয়াংশু আর সুজনকে জানাই যে আমি ইঞ্জিন রুমে ট্রেন চড়ার পারমিশন পেয়েছি, তাই তোরা বগিতে যা, আমি ইঞ্জিন রুমে যাচ্ছি, স্টেশনে নেমে দেখা করে নেব। এই বলে আমি দৌড়াতে দৌড়াতে চলে আসি ইঞ্জিন রুমের সামনে এবং ড্রাইভার কেবিনে ঢুকে পড়ি। সিগন্যালও গ্রিন হয়ে যায় এবং ট্রেনও ছেড়ে দেয়। আমি জীবনে প্রথমবার ট্রেনের ইঞ্জিনে উঠতে পেরেছি, তাই যেমন খুশি হচ্ছিলাম তেমনি আশ্চর্য হয়েছিলাম এই ভেবে যে এত সহজে কাকুটা আমাকে ভেতরে অ্যালাউ করলো। তারপর ভাবলাম যে হয়তো একা বাচ্চা মানুষ ইচ্ছে করেছে ভেতরটা দেখার, তাই হয়তো মেনে নিয়েছে। এই ভেবে আমিও কিছু বললাম না ওনাকে। তখন ট্রেনটা ভালোই গতিবেগে চলছে। ভেতরে একটা খুব কম পাওয়ারের লাইট জ্বলছিল। আমি চারিদিকে তাকিয়ে তাকিয়ে সমস্ত সুইচ আর লিভারগুলো দেখছিলাম। সে কাকুটা তখন আমার সাথে গল্প জুড়ে দিল। কথাবার্তা হলো আমাদের দুজনের মধ্যে। আমাকে সেই ড্রাইভারটা আমার সব কিছু নিয়মিত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলো, যেমন কোন স্কুলে পড়ি, কোথায় থাকি, বাবা মার নাম কি, বাড়িতে কয়জন আছেন, কোন সাবজেক্ট নিয়ে পড়তে ভালোবাসি, ইত্যাদি অনেক কিছু। আমিও যথাযথভাবে উনাকে উত্তরগুলো দিয়েছিলাম। কথাবার্তার মধ্যে দিয়ে সে আমাকে হঠাৎ প্রশ্ন করে উঠল, তুমি যে ঠাকুর দেখতে বেরিয়েছ, তা তোমার ভূতে বা ওরকম কিছুতে ভয় লাগে না? এই প্রশ্ন শুনে আমি অবাক হই। আমি তখন উত্তরে কিছু বলতে যাব, তখনই ট্রেনের লাইটটা হঠাৎ করে অফ হয়ে গেল। এবার কেবিনটা পুরো অন্ধকার। আমি তখন বলতে থাকি, আঙ্কেল আঙ্কেল আপনি আছেন তো? লাইটটা তো চলে গেল, এবার কি করব? শুধু সুইচের লাল নীল আলোগুলো দেখা যাচ্ছিল। অপর পাশ থেকে কিন্তু কোনো উত্তর আসছিল না। আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর বুঝতে পারলাম যে কেবিনে আমি একাই রয়েছি। সেই আঙ্কেলটার কোনো অস্তিত্ব নেই। ইঞ্জিনের শ শ শব্দের মধ্যে দিয়ে ভেসে আসছে ট্রেন লাইনের খটখট আওয়াজ। আমি বুঝতে পারলাম
যে ট্রেন তখন হাওয়ার বেগে ছুটছে। সত্যি বলতে ততক্ষণে আমার মনে ভয়ের সঞ্চার হয়ে গিয়েছিল। এসবই ভাবছিলাম দিশেহারার মতো। এমন সময় পাশ থেকে একটা শব্দে লাইট এলো ইঞ্জিন রুমে। আমি চারিদিকে তাকিয়ে দেখি, না, কেবিনে কোনো ড্রাইভার নেই, সেখানে আমি একা। তাহলে আমি কার সাথে এখানে এলাম, কার সাথে গল্প করছিলাম? তাহলে কি সে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছে? আমি তখন এসবই ভাবছিলাম। হঠাৎ ট্রেনটা একটা বিশাল হুইসেল দিয়ে থেমে গেল। এতক্ষণে আমি কোথায় আমার খেয়াল নেই। দরজা দিয়ে বাইরে তাকিয়ে বুঝতে পারলাম যে ট্রেনটা এসে দাঁড়িয়েছে শিমুরালী স্টেশন ঢোকার একটু আগে একটা ছোট্ট ঝোপঝাড় বিস্তৃত জায়গা আছে সেখানে। কিন্তু চলন্ত ট্রেনে তো ড্রাইভার বলতে কেউ নেই। তাহলে ট্রেনটা একা একা থামল কিভাবে? এটা ভাবতে ভাবতে আনমনা মনে চোখ চলে গেল কেবিনের সিলিংয়ের দিকে। আমি তখন যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গিয়েছিল। আমি দেখলাম সে আঙ্কেলটা এখন একটা টিকটিকির মতো সিলিংয়ে আটকে ঝুলছে। তার মুখটা মানুষের মতো নয়, কেমন যেন একটা মরা কুকুরের মতো। সে কি বিভৎস দৃশ্য! আমি আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না। গল্পে শোনা পিশাচের মতো হুবহু আমি একটা অশরীরীকে দেখতে পাচ্ছি। আমার গা দিয়ে একটা শীতল হাওয়া বয়ে গেল। সে খুব বিকটভাবে হাসছিল। সে এক ভয়ঙ্কর মৃত্যুমুখী হাসি। ট্রেনটি তখনও আর একবার জোরদার হুইসেল দিল। আমি বুঝতে পারলাম যে ট্রেনটা এখন ছাড়বে। আমি এই কেবিনে থাকলে মৃত্যুর সাথে পরিচিত হব। তাই আমি তখন আর কিচ্ছু না ভেবে কাঁদতে কাঁদতে লাফ দিলাম কেবিনের দরজা দিয়ে। সম্ভবত আমি গিয়ে কোনো একটা ঝোপঝাড়ের মধ্যে পড়লাম, তারপর অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার নিজের সাথে ঘটা ঘটনার মধ্যে কিচ্ছু মনে নেই। আমার চোখ খুলে পরের দিন সকালে নিজেকে আমি আবিষ্কার করি একটা ছোট্ট চা বিস্কুটের দোকানে। আমার পাশে ছিল সুজন, প্রিয়াংশু, আরও 3 জন লোক। আমি তখন আর হাঁটার মতো অবস্থায় ছিলাম না, তাই ওরা দুজন আমাকে সেদিনকার মতো বাড়ি পৌঁছে দেয়। তারপর আমার টানা 3 দিন মতো জ্বর ছিল। সুস্থ হয়ে গেলে আমি বাড়িতে জিজ্ঞেস করি যে আমার সেই দিন কি হয়েছিল, এবং মায়ের মুখ থেকেই আমি বাকি ঘটনা জানতে পারি। ঘটনাটা বোঝার সুবিধার্থে আমি আমার মায়ের কথাতেই ব্যক্ত করছি। কথাগুলো ছিল ঠিক এরকম। সেদিন প্রিয়াংশু আর সুজন ট্রেন থেকে নেমে তোকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন পায় না, তখন স্টেশনের শেষ মাথায় টর্চ লাইট মেরে দেখে যে তুই নাকি অজ্ঞান অবস্থায় পড়েছিলি। তোকে নিয়ে নাকি ওরা সারা রাত স্টেশনে ছিল। সকালে তোর জ্ঞান ফিরলে তোকে সাবধানে আমার কাছে দিয়ে যায়। দাদা, এই কথাগুলো শোনার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি আর বাড়িতে পরে জানাইনি যে আমার সাথে ওই দিন রাত্রে কি হয়েছিল, কারণ কেউ এইটাকে বিশ্বাস করতো না। তবে ওই মহিলা আর ওই লোকো পাইলটটা সেদিন কারা ছিল এটা আমি কোনোদিন জানতে পারিনি, আর জানার চেষ্টাও করিনি। তো দাদা, এই ছিল ঘটনা, যা নিগুছিয়ে লিখতে পারিনি। তুমি তোমার ভাষাতে পাঠ করে শুনিও। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখো। আমার প্রাণের বন্ধুগুলোর নাম দেবমাল্য, সপ্তর্ষি, প্রিয়াংশু আর আমার প্রিয় মিত্র। এই 4 জনের নামটা একবার হ্যালো করে বললে খুব খুশি হতাম। থ্যাংক ইউ। হ্যালো দেবমাল্য, হ্যালো সপ্তর্ষি, হ্যালো প্রিয়াংশু, হ্যালো প্রিয় মিত্র। তো বন্ধুরা, এই ছিল একটা অবাক করা ঘটনা। এরকম একটা স্টেশনে এরকম একটা ঘটনা ঘটতে পারে, সত্যি কথা বলতে আমি মন থেকে বিশ্বাস করতে পারছি না। তাও আমি বলবো যে ঘটনাটা খুব ডেঞ্জারাস ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যারা এগুলোকে বিশ্বাস করছো না, তারা অবশ্যই এন্টারটেইনড হিসেবে নিয়ে নাও। আর একটা কথা তোমাদেরকে আমি বারবার বলি, তোমরা অবশ্যই মাথায় রাখবে, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো তোমাদের যাদের বিশ্বাস হয় না, তোমরা অবশ্যই এগুলোকে এন্টারটেইন হিসেবে নিয়ে নাও। আর কথা বাড়াচ্ছি না। তো তোমরা যদি এখনও লাইক কমেন্ট না করে থাকো, তাড়াতাড়ি করে দাও। এই পরিবারে যুক্ত না হয়ে থাকলে যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। দাদা নমস্কার, আমি কৌশিক বলছি উত্তর শিলিগুড়ি থেকে। আমি আর আমার সহধর্মিনী
রোজ রাতে তোমার গল্প শুনে ঘুমোই। অ্যাকচুয়ালি ওটা ঘটনা। ভূতের ঘটনা শোনা আমার কাছে নেশার মতো। যাই হোক, একটা সত্য ঘটনা তোমার সাথে শেয়ার করছি, যেটা আমার এক নিজের কাকাতো দাদার সাথে ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ির পার্শ্ববর্তী শহর জলপাইগুড়ির সুভাষ উন্নয়ন পল্লী বলে একটা জায়গা আছে, সেখানকার। ঘটনাটি বলার আগে সেই জায়গাটা এবং আমার যে দাদার বাড়ি সেটা একটু বলে রাখি। এই পাড়ায় ঢোকার আগে করলা বলে একটা নদীর বাঁধ পড়ে। সেই বাঁধ পার করে আমার দাদার বাড়ি। যারা জলপাইগুড়ির বাসিন্দা তারা জানবে এই জায়গাটা বেশ নিলিবিলি। মূল ঘটনায় ফিরি। আমার দাদা যেইভাবে আমাকে বলেছিল আমি তার হয়ে তোমাকে বলছি। ঘটনাটি আমার সাথে ঘটে 2009 সালের মার্চ মাসের 3 তারিখে। আমার এক প্রিয় বন্ধু হলো পিন্টু। সে আমাদের পাশের পাড়ায় থাকতো। সেই জায়গাটার নাম পিলখানা। আমরা ছোট থেকেই খুব ভালো বন্ধু ছিলাম। একসাথে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, খেলাধুলো সব কিছুই করতাম। সবাই বলতো আমরা দুই ভাই। তো সেদিন আমি কোনো একটা কাজ থেকে বাড়িতে ফিরে সন্ধেবেলা ভাত খেতে বসেছি নিজের ঘরে, আর আমার ঘর থেকে বাইরের রাস্তা দেখা যায়। ঠিক সেই সময় আমার সেই বন্ধু এসে আমাকে রাস্তা থেকে ডাকছে আমার নাম ধরে। আমি ওর ডাক শুনে ওকে ঘর থেকে বলছি, পিন্টু তুই ঘরের ভেতরে আয় রে, আমি খেতে বসেছি। ও বলছে, না রে ভাই, এখন আর ভেতরে যাব না, খুব দরকার আছে, তুই তাড়াতাড়ি চল, তোকে একবার আমাদের বাড়িতে যেতে হবে। আমি অনেকবার বলার পরও ও আর ভেতরে আসে না। কিছুক্ষণ পর আমি হাত মুখ ধুয়ে ঘর থেকে যখন বের হব, ও সেই রাস্তা থেকে বলল, আমি এগোই রে আমার বাড়ির দিকে, তুই আয় আমার পেছনে পেছনে। আর একটা জিনিস বলে রাখি, তখন ওই রাস্তায় রোড লাইট ছিল, কিন্তু তার আলো হতো আবছা। আমার বন্ধু আমার সামনে হাঁটছে, আর আমি ওকে বারবার পেছন থেকে বলছি, কি রে একটু আসতে চল না, আমার সাথে চল। ও তখন বলছে, না রে বন্ধু, আমার খুব তাড়া, তুই চল তাড়াতাড়ি আমার বাড়ি। কিছুটা হাঁটার পর আমরা সেই নদীর বাঁধের ওপর উঠে ওর বাড়ির দিকে এগোতে থাকি। ওই বাঁধের পাশে একটা বটগাছ ছিল। ওই জায়গাটা তখন ছিল বেশ অন্ধকার। হঠাৎ আমি কিছুটা অন্যমনস্ক হয়ে যাওয়াতে খেয়াল করি আমার সেই বন্ধু আর সামনে নেই। এতে আমি কিছুটা অবাক হই। মনে মনে ভাবি, আরে ও আমাকে ছেড়ে কি দৌড়ে বাড়ি চলে গেল নাকি? আমার কি মনে হতে পকেট থেকে মোবাইলটা বার করে ওকে ফোন করি। ফোনটা 2 থেকে 3 বার রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে অচেনা গলার আওয়াজের কেউ ফোনটা ধরে। তারপর আমাকে যেটা বলে সেটা শোনার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। উনি প্রথমে বলেন, আপনি কে বলছেন? প্রতি উত্তরে আমি বলি, আমি ওর বন্ধু। তখন উনি বলেন, আপনার বন্ধু আজ সন্ধ্যায় গোশালা মোড়ে এক বাসের থেকে নামতে গিয়ে সেই চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। আমরা আপনার বন্ধুকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে এসেছিলাম, তাতেও শেষ রক্ষা হয়নি। আপনি তাড়াতাড়ি ওনার বাড়ির লোকদের বিষয়টি জানান এবং হাসপাতালে চলে আসুন। আমরা আপনার বন্ধুর মোবাইল লক থাকার জন্য সেখান থেকে কোনো নাম্বার বের করতে পারিনি এবং তার পরিচয় জানতে পারিনি। আপনার ফোন পেয়ে ভালোই হলো, তাড়াতাড়ি চলে আসুন আপনারা। এতক্ষণ যেন ওনার কথাগুলো শুনে কোনো একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। হঠাৎ যেন মনে হলো আমার সেই বন্ধু আমার কানের পাশে এসে বলে গেল, কিরে যাবি না আমার বাড়ি? প্রিয় বন্ধুর গলার আওয়াজ শুনে আমার গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে, পাগুলো অবশ হয়ে আছে। আবারও সে বলে উঠল, কিরে যা যা আমার বাড়িতে, সবাইকে জানিয়ে দে খবরটা। শেষ লাইনটা আজও আমার কানে বাজে। পিন্টু বলল, তুই আমার খুব ভালো বন্ধু, তাই শেষবার তোর সাথে দেখা করে গেলাম। দৌড়ে গেলাম ওদের বাড়ি, সবাইকে জানালাম বিষয়টা। তুমি বিশ্বাস করবে কিনা অমিতদা, ওর মৃত্যুর পর আমি ঠিকমতো ঘুমোতে পারতাম না। অন্ধকারে যেতে ভয় পেতাম, একা ঘরে থাকতে পারতাম না। শুধু মনে হতো আমার বন্ধু যেন আমার পাশেই রয়েছে। ওর মৃত্যুর 2 বছর পর গয়ায় গিয়ে পিণ্ডদান করলে আমি আমার বন্ধুর থেকে মুক্ত পাই। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। অমিতদা ভালো লাগলে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। সত্যি ঘটনাটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। মানে এমন টাইপের ঘটনা শুনলে মনটা একটু ভারাক্রান্ত হয়।
তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো, এই নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি বাংলাদেশ থেকে বলছি। এই ঘটনায় আমি আমার নাম বা যাকে নিয়ে ঘটনা তার নাম উল্লেখ করছি না। তুমি জানো আমি কে, আর তোমার সাথে আমার কথাও হয়েছে। আমি চাই না কারোর ব্যক্তিগত জিনিস নিয়ে আলোচনা হোক, সেই জন্যই স্থান কাল পাত্র গোপন রাখছি। আর ঘটনাটা মূলত আমার এক পরিচিতের সাথে ঘটা, তাই কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করছি। ঘটনাটা কিছু বছর আগেকার। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখনকার ঘটনা এটা। আমার এক বান্ধবী ছিল, তার নাম প্রত্যাশা। সে ছিল আমার স্কুলের ফ্রেন্ড। একসাথে স্কুল কলেজ তারপর বিদ্যালয়। ওর সাথে আমার মোটামুটি ভালোই সম্পর্ক ছিল। ও ছিল প্রচণ্ড মেধাবী এবং শান্ত স্বভাবের একটা মেয়ে। প্রয়োজনের চেয়ে একটাও বেশি কথাও বলতো না, তবে ওর ভালো ব্যবহারের জন্য সবাই ওকে খুব পছন্দ করত। ওর বড় 2 ভাই ছিল, এক ভাইয়ের আবার বিয়ে হয়ে গেছে। সব মিলিয়ে বাবা মা আর ভাইদের চোখের মণি ছিল প্রত্যাশা। দাদা, এত বড় মেয়ে, তবুও ওর মা ওকে খাইয়ে দিত। বুঝতেই পারছো কত আদুরের ছিল। ওর বাবা মা দুজনেই জব করেন, খুব ভালোই যাচ্ছিল। এর মধ্যে একদিন হঠাৎ করে ক্লাস চলাকালীন সময়ে প্রত্যাশা অসুস্থ হয়ে যায়। সেদিন ওর পাশে বসেছিলাম আমি। আমাকে বলছিল, আমার না খুব মাথাটা ঘুরছে রে, আমি বাড়ি যাব। আমি বললাম, আর কিছুক্ষণই তো ক্লাসটা শেষ হোক, আমি তোকে রিকশায় তুলে দিয়ে আসব। মিনিট 5 পর ও আমায় বলল, আমার শরীরটা বেশ খারাপ লাগছে রে। ওর অবস্থা বুঝতে পেরে আমি নিজেই ক্লাস ফেলে ওকে বাড়ি দিয়ে আসলাম। তখন বাড়িতে ওর বৌদি ছিল। সমস্ত কথা বলে আর ওকে ঘুম পাড়িয়ে আমি বাড়ি চলে আসি। এরপর 4-5 দিন হয়ে গেছে, ওর কোনো খবর নেই। ক্লাসেও আসে না, আর ফোনও সুইচ অফ। তো একদিন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ঠিক করলাম আমরা দুজন মিলে ওকে দেখতে যাব। একটু পরেই আমাদের খবর আসে ও হাসপাতালে ভর্তি, তাও আবার আইসিইউতে। আমরা সবাই শুনে বেশ অবাক হয়ে গেলাম। সুস্থ স্বাভাবিক মেয়েটার হঠাৎ এরকম অবস্থা কিভাবে হলো সেটা ভেবে। সেদিন আর যাওয়া হয়নি আমাদের। ওর অবস্থা নিয়ে এক একজন এক এক কথা বলতে লাগলো। ওর বৌদি বলছিল বাথরুমে পড়ে মাথায় চোট পেয়েছে। ওর বাবা বলছিল অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর 2 দিন কেটে গেল। ক্লাসের সবাই মিলে ঠিক করলাম আমরা প্রত্যাশাকে হাসপাতালে দেখতে যাব বিকেলবেলা। ওই দিন সকালে উঠে ক্লাসের জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ কল এলো এক বন্ধুর। সে জানালো প্রত্যাশা মারা গেছে। খবরটা শুনে কিছুক্ষণের জন্য থ হয়ে গিয়েছিলাম। লাশ নিয়ে যাওয়া হচ্ছিল ওদের গ্রামের বাড়ি। আমাদের শহর থেকে ওদের গ্রামের বাড়ি প্রায় 2-3 ঘন্টার পথ। সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি। এক মুহূর্তের জন্যও বৃষ্টি থামছিল না। কোনো উপায় না পেয়ে বৃষ্টিকে উপেক্ষা করেই সকলে রওনা দিলাম ওদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বান্ধবীকে শেষবারের মতো দেখব বলে ওখানে গিয়ে দেখি বেশ কয়েকজন পুলিশ। তারপর আশেপাশের সকলের সাথে কথা বলে জানতে পারলাম প্রত্যাশার অ্যাক্সিডেন্ট নয়, ও সুইসাইড করেছে। এই শুনেই সকলেই কান্নায় ভেঙে পড়লাম আমরা। কেউই বিশ্বাস করতে পারছিলাম না ওর মতো এত শান্তশিষ্ট একটা মেয়ে কিভাবে এটা করতে পারল, আর কেনই বা করল। আমরা আসার সময় দেখলাম পুলিশ ওর মেজ ভাইকে জেরা করছে। পরবর্তীতে জানতে পারলাম ওর একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, আর প্রত্যাশা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এই জন্যই ওর সেদিন ক্লাসে মাথা ঘুরছিল। ওই দিন ওকে বাড়িতে নিয়ে আসার পর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তখনই ডাক্তার বলেন ও প্রেগনেন্ট। এটা শোনার পর স্বাভাবিকভাবেই ওর পরিবারের সবাই কষ্ট পায়, আর কি করবে ভেবে পায় না। ওরা ওকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। এই ঘটনার পর থেকে ওর ভাইয়েরা
ওর সাথে খুব খারাপ ব্যবহার করত। ওর বাবা মা ওর সাথে কথা পর্যন্ত বলতো না। সবসময় বলতো, তুই আমাদের বংশের সম্মান ডুবিয়েছিস। এত আদরের মেয়ে ওইসব সহ্য করতে না পেরে রাগে অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। ও গলায় ফাঁস দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে দরজা ভেঙে ঢুকে পড়ে আর ওকে নামায়। কিন্তু ততক্ষণে ও প্রায় মারাই গেছে। তাড়াতাড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। ও একদমই নিঃশ্বাস নিচ্ছিল না। মাঝে মধ্যে 2-3 ঘন্টা পর পর নিঃশ্বাস নিত, আর ডাক্তারেরাও বলে দিয়েছিল ও আর বাঁচবে না। তারপর দিন কয়েক কেটে গেল। একদিন আমরা সব বন্ধুরা আর আমাদের কজন মায়েদের নিয়ে গিয়েছিলাম প্রত্যাশার মাকে দেখতে। এরপর আন্টি জানায় আর একটা ঘটনা। উনি বলেন, প্রত্যাশা মারা যাওয়ার 2 দিন পর উনি মাগরিবের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় উনি প্রত্যাশার রুমে যান টর্চ আনতে। গিয়ে আবছা আলোতে উনি দেখতে পান একটা চেয়ারে প্রত্যাশা বসে আছে আর ওর মাকে দেখে কান্না করছে। এটা দেখার সাথে সাথে আন্টি আল্লাহর নাম নিয়ে রুম থেকে বেরিয়ে যান। তারপরের দিন রাত 8টা কি 9টা হবে। তখন সবাই বাড়ির প্রায় ঘুমিয়ে গেছে। গ্রামে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সবাই। আর যেহেতু তারা তখনও গ্রামের বাড়িতেই ছিল, তাই তারাও তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। আন্টির অফিস থেকে কল আসে। তখন কথা বলতে বলতে আন্টি বাইরে চলে যান হাওয়া খেতে। হঠাৎ দেখতে পান পাশের ঝোপের মধ্যে প্রত্যাশা দাঁড়িয়ে আছে আর বলছে, আমায় তোমরা এত তাড়াতাড়ি ভুলে গেলে মা? এই দৃশ্য দেখে আন্টি চিৎকার করে অচেতন হয়ে পড়েন। আরেকদিন প্রত্যাশার বাবা সন্ধ্যের সময় বসে খবরের কাগজ পড়ছিলেন। তখন রান্নাঘর থেকে কিছু একটা আওয়াজ শুনে সেদিকে এগোতেই দেখেন এক কোণায় প্রত্যাশা দাঁড়িয়ে আছে আর বলছে, ভুলের মাসুল জীবন দিয়ে দিলাম, এবার তোমরা খুশি তো? এসব নানান ধরনের ঘটনা একের পর এক ঘটতে থাকলো ওদের বাড়িতে। রাতে দরজায় টোকা দেওয়া, ছাদে হাঁটাহাঁটি করার আওয়াজ, কান্নার আওয়াজ, এসব রোজ হতো। প্রথমে সব কিছুকে মনির ভুল ভাবলেও পরে বিশ্বাস করতে বাধ্য হয় সবাই। এরপর পাশের মসজিদ থেকে একজন হুজুরকে আনা হয়। উনি সব ঘটনা শুনে বলেন, মারা যাওয়ার 40 দিন পর্যন্ত মানুষের আত্মা দুনিয়াতে আসার সুযোগ পায়। আর আমাদের প্রত্যেকের সাথেই আমাদের মতো দেখতে একটা করে জিন আছে, যার নাম কারিন জিন। এটা যেহেতু অপঘাতে মৃত্যু, তাই এই কারিন জিন সকলকে ভয় দেখাচ্ছে আর তার না বলা কথাগুলো বলে যাচ্ছে। তার পরের দিনই ওরা গ্রামের বাড়ি থেকে চলে আসে আর এরপর কোনো সমস্যা হয়নি। তো দাদা, এই ছিল আমার জানা একটা ঘটনা। জানি ঘটনাটা হয়তো তেমন ভয়ের না, কিন্তু যেহেতু আমার ক্লাসমেট ছিল, তাই এই ঘটনা শুনলে বা কাউকে বললে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে দাদা। সকলকে বলতে চাই যে আত্মহত্যা কোনো কিছুর সমাধান নয়। লড়াই করে টিকে থাকার নামই জীবন। জীবনের লড়াইতে হার জিত থাকেই, সেই জন্য ভেঙে পড়লে হবে না। মানুষের জীবন খুব দামি। সবাই ভালো থাকবেন আর আমাদের সেই বান্ধবীর আত্মার শুভ কামনা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা। 3টি ঘটনাই কিন্তু একদম ইউনিক। আশা করছি 3টি ঘটনাই তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ রিয়াক দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, ভাই ঘটনাগুলো পুরো মাখন, থ্যাংক ইউ গো। থার্ড কমেন্ট করেছে দেবাশিস সরকার, লিখেছে, হাই অমিত দা, হ্যালো। তারপরে কমেন্ট করেছে লালটু ডলুই, রাকেশ এইচডি, গীতা গোস্বামী, রেখা পাসমান, পঙ্কজ রয়, বিকি বাগচি, লিখেছে, আজ জমে যাবে, বাইরে প্রচুর বৃষ্টি আর সাথে গল্প একদম। তারপরে কমেন্ট করেছে সৌরভ সাহা, এসকে আরাফুল হোসেন, পম্পা মহন্ত, লিখেছে, একবার হ্যালো করে বলো, হ্যালো পম্পাদি। তারপরে কমেন্ট করেছে সৌরভ তিতিক্ষা, লিখেছে, আজকে আমাদের উত্তর দিনাজপুরে বৃষ্টি, সঙ্গে তোমার কণ্ঠে ভৌতিক ঘটনা, সেরা কম্বিনেশন দাদা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, লিখেছে, রাতের ঘুমের ওষুধ নিতে চলে এলাম ভাই, একদম। তারপরে কমেন্ট করেছে পল্লব মান্না, সুমিত ঘোষ, পিয়া শাখানা, সুমিত ঘোষ, পীযূষ ধারা, তানিয়া ঘোষ, দীপ নন্দী। তারপরে কমেন্ট করেছে সুমন্ত ভট্টাচার্য, বিশ্বজিৎ সর্দার, অর্চনা মণ্ডল, সঙ্গীতা কর, লিখেছে, তোমার গলার ভয়েসটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে কিশোর মাইতি,
বিদিশা ঘোষ লিখেছে, হ্যালো অমিত, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, প্রভাত কেশরী, অপর্ণা কর্মকার, শুভ বর্মন, আকশে অধিকারী, এসকে পাল, স্বপ্না বাজাল, সায়নিকা ব্যানার্জি লিখেছে, দাদা আজ আমি আর আমার মা একসাথে তোমার ঘটনা শুনছি। আজ খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তুমি আমার মায়ের নামটা একবার হ্যালো করে বলো। আমার মায়ের নাম হচ্ছে গৌরী। হ্যালো গৌরী ম্যাম। তারপরে কমেন্ট করেছে বর্ষা চ্যাটার্জি, সুদেষ্ণা সিংহ রয়, পূজা হালদার, অনিশা ভট্টাচার্য অফিসিয়াল, অমিতা ঠাকুর, এসকে করিম, গীতা গোস্বামী, ধ্রুবদা বিগ বস, পাপুড়ি দোলা, কাকুলি মিস্ত্রি লিখেছে, কোনোদিন তোমাকে কমেন্ট করি না আমি, কিন্তু তোমার ভৌতিক কথা না শুনলে রাতে ঘুম হয় না আমার। যাই হোক, জগন্নাথ দেবের সাথে কারো তুলনা হয় না। জয় জগন্নাথ। তারপরে কমেন্ট করেছে কৌশিক নাগ, সনাতন পাত্র, ইন্দ্রাণী রায়, শুভম মিত্র, সঙ্গীতা ডলুই, শঙ্কর চক্রবর্তী, জয়ন্ত দাস, জয় সাধু খান, জয়শ্রী গুপ্তা, এমডি মন, সৌরভ দাস, অঞ্জলি মণ্ডল, রিকা, সমীরণ ঘোষ, স্বপ্না ঘোষ, রিঙ্কু চৌধুরী, শিউলি, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।